নমস্কার বন্ধুরা, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিপন্ন এ সময়ে আজ দ্বাদশ পর্ব। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে প্রায় বছর ঘুরতে চলল আমাদের দেশের কৃষকরা দিল্লির বর্ডার অবরোধ করে বসে আছেন। তাদের মাথার ওপর দিয়ে চলে গেছে দিল্লির প্রবল শীত, প্রখর গ্রীষ্ম এবং ভয়ঙ্কর বর্ষা, কিন্তু তারা তাদের দাবি ছেড়ে উঠে যাননি। জনবিরোধী কৃষি আইন বাতিলের জন্য তারা সর্বস্ব পণ করে সেখানে দিনরাত্রি কাটাচ্ছেন। বহু আন্দোলনকারী শহীদ হয়েছেন, অজস্র ষড়যন্ত্র করা হয়েছে তাদের আন্দোলন ভেঙে দেওয়ার জন্য, কিন্তু কোনো কিছুতেই তাদের অটল বিশ্বাসকে ধাক্কা দেওয়া যায়নি। এমন আন্দোলন শুধু ভারত কেন, সারা পৃথিবীর ইতিহাস কাটলেও কটা খুঁজে পাওয়া যাবে বলা খুব মুশকিল। এই কৃষকরা যেখানে গেছেন সেখানে অজস্র মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি তাদের মহাপঞ্চায়েতগুলোতে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। তবুও এই অসংবেদনশীল হিংস্র সরকার তাদের কিন্তু টনক নড়েনি। তারা এখনো আশা করছেন যে আমাদের ক্ষেতের ফসল ব্যবসায়ীদের হাতে তুলে দেবেন, আর আমাদেরই ক্ষেতের ফসল আমাদের ক্ষুধারণ্য মেটানোর জন্য দায়িত্ব নিয়ে আমাদের অন্নদাতারা আজও পড়ে আছেন সেখানে। তারা কিন্তু আমাদের বাঁচার আশাটুকুকে জাগিয়ে রেখেছেন। আগামীকাল 27শে সেপ্টেম্বর আমাদের অন্নদাতারা সারা ভারতব্যাপী এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা মনে করি প্রত্যেক ভারতবাসীর নৈতিক কর্তব্য হলো এই ধর্মঘটকে সমর্থন করা। তাদের এই ধর্মঘটের সর্বাঙ্গীন সাফল্য আমরা কামনা করছি। আমাদের বেঁচে থাকার জন্য সবার আগে দরকার খাবার। বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থনৈতিক অবস্থার মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। বেগুন পুড়িয়ে সেটাকে আবার একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে কষে নিয়ে তার উপর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে জিভে জল এসে গেল। পাঞ্জাবিদের বাড়িতে গরম গরম রুটি তাওয়া থেকে নামানোর সময় আগেই হালকা করে একটু ঘি মাখিয়ে রাখি। সঙ্গে যাই থাক না কেন, খাওয়াটা এক কথায় জমে যায়। মালায়ালিরা সকালবেলাতেই চাল বাটা আর নারকেল মিলিয়ে নানান রকম সুস্বাদু খাবার খেয়ে অভ্যস্ত। বিহারিদের লিট্টি চোখা, ঝাড়খণ্ডের আদিবাসীদের হাড়িয়া, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের নানান জায়গার মানুষের নানান রকম খাবারের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না। আমরা বরং যারা এইসব খাবারের পিছনে রয়েছে তাদের হাল হকিকত নিয়ে একটু খোঁজ খবর নিই। যদিও ওদের খবর এখনো হাওয়াতেই ভেসে বেড়াচ্ছে। 27শে সেপ্টেম্বর ভারত বন্ধ আর যাতা কথা নয়, তা হঠাৎ এই চাষিরা এতদিন ধরে এত বড় আন্দোলন করছেই বা কেন, আর চালাচ্ছেই বা কিভাবে, কারাই বা এদের পেছনে রয়েছে? পাকিস্তান, মুসলিম জঙ্গি, মাওবাদী সেরকম কাউকে তো এখন না সরকার না খবরের চাটনিওয়ালারা কেউই হাজির করেনি। যারা নাকি আমাদের এগিয়ে রাখে, যাদের না দেখলে পিছিয়ে পড়তে হয়, তাদের মুখেও তো কুলুপাটা। गांधे आए जालिम वापस जाओ 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 मिट्टी दे कण कण विचों है आंदी ऐही गूंज ऐ जालिम वापस जाओ। তাহলে ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর নিজেদেরকেই রাখতে হবে দেখছি। একটু ভালো করে জানতে গেলে একটু পেছন থেকেই শুরু করতে হয়। যদিও ইতিহাস বইয়ে স্পষ্ট করে এটা লেখা নেই, তবুও কৃষি প্রধান ভারতের ইতিহাস মানে আসলে কৃষক সংগ্রামেরই ইতিহাস। সিপাহী বিদ্রোহ, সিধু কানুদের আদিবাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, নকশাল আন্দোলন বা হালফিলের সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলন, সবার পিছনে ভালো করে দেখলেই দেখা যায় যে সেগুলো অন্তর্বস্তুতে আসলে কৃষক আন্দোলনেরই বিভিন্ন রূপ। আগেকার দিনে বৌদ্ধ, হিন্দু, মুসলমান সব রাজাদেরই সম্পদের মূল উৎস ছিল কৃষকদের থেকে আদায় করা কর। কেউ বাবা বাছা করে আদায় করত, তো কেউ চাবুক মেরে। ইংরেজ আমলেও মূল এই জায়গাটার আকাশ পাতাল ওলটপালট কিছু হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সাম্রাজ্যবাদীরা শারীরিকভাবে উপস্থিত থাকার ঝামেলা এড়িয়ে পৃথিবীর মানুষকে শোষণ করার বিভিন্ন পদ্ধতি ধীরে ধীরে বিকশিত করে। ভারতেও এর ব্যতিক্রম হয় না। অসম বিকাশের এই কৃষি প্রধান দেশের কৃষিক্ষেত্র থেকে শোষণ করার জন্যই ওরা আবিষ্কার করে তথাকথিত সবুজ বিপ্লবের তত্ত্ব। এর প্রথম সর্বাধিক প্রয়োগ হয় পাঞ্জাবে। স্বাভাবিক নিয়মেই তা আশেপাশে বেশ কিছুটা ছড়িয়ে পড়ে। আমাদের এই আলোচনা খটোমটো কচকাচানি হয়ে যাচ্ছে না তো? হলে বলবেন কিন্তু। আমরা কিন্তু শুধু নো এনপিআর, নো সিএ, নো এনআরসি নই, আমরা নো খটোমটোও বটে। আসলে কেন শুধু পাঞ্জাব আর আশেপাশের অংশে কৃষক আন্দোলন এত তীব্র, সেটা বুঝতে কিছু কথা বলতেই হচ্ছে। যেদিকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যান, গরিব কৃষকদের ভাতের সাথে তরকারিটুকু জোটানো খুব মুশকিল। সম্পন্ন কৃষকরাও কিছুতেই সমাজের অন্যান্য অংশের সঙ্গে সমতা বজায় রাখতে পারছে না। কিন্তু মানুষ তো পিছিয়ে পড়তে চায় না। মানুষের স্বাভাবিক প্রবণতা হলো এগিয়ে চলা। সরকারি গদিতে বসে থাকা লোকেরা অবশ্য তাদের সাদা কালো সব অর্থের মূল যোগানদাতা কর্পোরেটদের স্বার্থ না দেখে থাকতে পারে না। ওদের মুনাফা হলেই শুধু চলে না, মুনাফা অনবরত বাড়তে থাকা দরকার। শুধু বাড়তে থাকলেও নাকি চলে না, মুনাফার হারও বাড়া দরকার। মুনাফার গতি বজায় রাখতে এখন ওদের নজর পড়েছে দেশের বিশাল কৃষিক্ষেত্রের দিকে। আর ওদের নজর যেদিকে পড়বে সেটাকে চুষে চুষে ছিবড়ে না করা পর্যন্ত তো ওরা ছাড়বে না। তাই বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলের যোগানের পাম্প, চাষের যন্ত্রপাতি, ট্র্যাক্টর, হারভেস্টার, কম্বাইন্ডের পর ওদের এবার নজর পড়েছে ফসলের দিকে, জমির দিকে। যত মুনাফাই হোক না কেন, এদের রাক্ষসে খিদে কোনো দিন মিটবে না। স্বয়ং ভগবান, আল্লাহ, গড কেউ এদের পেট ভরাতে পারবে না। খিদে মেটাতে তাই এখন ওরা চুক্তি চাষ করতে চায়। কি চাষ করবে, কখন করবে, কতটা করবে, কিভাবে করবে, সবই ওরা ঠিক করবে। ওরাই সেই ফসল কিনে নেবে বলেও আসলে আইনের ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে এমন চুক্তিপত্রে সই করিয়ে নেবে যে চাষির গলার ফাঁস দিনকে দিন টাইট হতেই থাকবে। যে কোর্ট এমনিতেই গরিব মানুষের সঙ্গে আড়ি করে রেখেছে, এমনকি সেখানেও চাষি বনাম কর্পোরেটদের বিবাদের মীমাংসা করতে যাওয়া পর্যন্ত যাবে না। যারা জীবনে মাটি ছুঁয়ে দেখেনি, তাদের ইশারায় সরকার চলতে পারে, আইন তৈরি হতে পারে, নেতারা উঠবস করতে পারে, পার্টি আদর্শ বদলে নিতে পারে, কিন্তু মাটি তার চরিত্র বদলাতে পারে না। মাটির আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা শুধু মাটির অকৃত্রিম বন্ধু চাষিরাই জানে, বোঝে। লাখ টাকার জামা কাপড় পরলেও, 10টা কম্পিউটার, 20টা টেস্টের যন্ত্র থাকলেও, কথায় কথায় 100 কোটি টাকা লগ্নি করতে পারলেও মাটির সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে ওঠে না। কর্পোরেট বাবুরা মাটির সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, আর মাটিও ওদের কথা শুনতে পারে না, বুঝতে পারে না, মানতে পারে না। কর্পোরেটরা তাদের ব্যবসার স্বার্থে যখন বুঝবে বিট চাষ করলে লাভ বেশি, তখন ওরা চাষিকে, সে বেচারা যদি বিট সম্বন্ধে কিছু নাও জানে, তবুও তাকে একদিকে ওই চুক্তির দোহাই আর অন্যদিকে সেই 15 লাখ লাভের গল্প শুনিয়ে বিট চাষ করতে বাধ্য করবে। হয়তো কোথাও এক আধবার ওদের কথা শুনে লাভও কিছু হয়েই যাবে, কিন্তু সবসময় সব জায়গায় তো মাটি ওদের ইচ্ছে অনুযায়ী চলবে না। ওরা চিচিং ফাঁক বললেই মাটি ওদের সামনে নিজেদের সম্ভার উন্মুক্ত করে দেবে না। ওদের লালসা পূরণ করতে চাইবেও না, পারবেও না। কে কখন কার সাথে অভিসার চায় সেসব নিয়ে কর্পোরেটদের মাথা ব্যথা নেই, বুঝবার সামর্থ্যও নেই। মাটি নয়, ফসল নয়, মানুষ নয়, ওদের একমাত্র প্রেম মুনাফার সঙ্গে। এই মুনাফার স্বার্থেই ওদের পরীক্ষা নিরীক্ষা দেখিয়ে দেবে যে চাষির উৎপাদিত ফসলের গুণমান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের হয়নি, ফলে চাষি পাবে অপেক্ষাকৃত কম দাম। আইনের অক্টোপাসে ঘেরা পড়ে থাকার ফলে ওই দামই মেনে নিতে চাষি বাধ্য হবে। কখনো বাজার তার নিজের ওঠানামার নিয়মে ডাউন হয়ে গেলে ওরা চাষির থেকে মাল কিনবেই না। এই ফসলের আঞ্চলিক চাহিদা না থাকায় কৃষকের মাথায় হাত পড়বে। মোদি কর্পোরেটদের বিজ্ঞাপনদাতার মতো যতই ভাষণ দিক,
কৃষক তার মাল যেখানে ইচ্ছে বেচতে পারবে। আসলে কৃষকের ফসল জমিতেই পচবে অথবা জলের দরে রিলায়েন্স বা অন্য কারো গুদামে পৌঁছে যাবে। এভাবেই চুক্তি চাষে কৃষক ও কৃষি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে কর্পোরেটের উপর। কৃষিক্ষেত্রেও ওদের অঙ্গুলি হেলনেই চলবে। একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে বারবার বিশ্বে মন্দা আসলেও কিন্তু ভারতে লাখ লাখ মানুষ না খেয়ে মরছে এরকম হয় না। কেন হয় না? এর প্রধান কারণ ভারতের কৃষি ব্যবস্থা মানুষের অন্তত বেঁচে থাকার নিশ্চয়তা যোগায়। এই ব্যবস্থাকে আরও মজবুত করতে হলে দরকার সরকারের উপযুক্ত ন্যূনতম মূল্য নির্ধারণ করে কৃষকদের উৎপাদিত ফসল কিনে নেওয়ার নিশ্চয়তা সৃষ্টি করে তাদের উৎসাহ ও নিরাপত্তা সৃষ্টি করা। কিন্তু নানান বেড়িতে আষ্টেপৃষ্ঠে বাঁধা আমাদের সরকার তো সবসময় সেটাই করে যেটায় মানুষের স্বাধীনভাবে শ্বাস নেওয়ার সুযোগটুকুও বন্ধ হয়ে যায়। আর কর্পোরেটদের পকেটে পয়সা ঢোকার রাস্তাটা সরকারি আইনি চিচিং ফাঁকে হাট করে খুলে যায়। ফলে মানুষের নিশ্চিন্তে বেঁচে থাকার রক্ষা কবচগুলো এক এক করে বিসর্জন দেওয়াই এদের মূল কাজ। এই উদ্দেশ্যেই তো কর্পোরেটরা এদের পিছনে মুড়কির মতো টাকা ঢালে। ফলে অত্যাবশ্যকীয় পণ্যের আওতা থেকে আলু, পেঁয়াজ, ডাল, সর্ষের তেল যেগুলো না হলে মানুষের একটা দিনও চলবে না, সেগুলো সব বাদ পড়ে যায়। এগুলো এবার বিভিন্ন বহুজাতিক সংস্থা চাষিদের অসহায়তাকে কাজে লাগিয়ে নামমাত্র দামে কিনবে আর নিজেদের গুদামে ভরবে। দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে কয়েক গুণ দাম নিশ্চিত করে তবেই বাজারে ছাড়বে। শহরের মানুষ অত্যধিক দামে সেগুলো কিনতে বাধ্য হবে। একদিকে চাষিরা তো অন্যদিকে শহুরে মানুষেরা কোনো রকমের না মরে প্রাণে বেঁচে থাকবে। আর কর্পোরেটদের মুনাফার পাহাড়ের চূড়াটা এত উঁচু হতে থাকবে যে খালি চোখে আর তা দেখাই যাবে না। মনে আছে তো সেই 1943-44 সালের দুর্ভিক্ষের কথা? সেদিন ফলন কম হয়নি, খাদ্যের অভাব কিন্তু দেশে ছিল না, তবুও লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছিল। শাসকদের নতুন কৃষি নীতির উদ্দেশ্যই হল দেশটাকে স্থায়ীভাবে এইরকম মন্বন্তরের দেশে পরিণত করা। বিদেশি সাংবাদিকরা ছুটে আসবে, মানুষগুলো ঢুকছে, শকুনগুলো উড়ে বেড়াচ্ছে, ওরা ক্যামেরা রেডি করতে থাকে। সে সময় মানুষটা মরবে আর শকুন এসে খাওয়া বসাবে। ঠিক সেই সময় ঠিক অ্যাঙ্গেল থেকে পারফেক্ট শট নিতে পারলে তো বিশ্বজোড়া খ্যাতি পুরস্কারের অপেক্ষা করছে। মন্বন্তরের দেশে মানুষকে এরকম কৃতদাস বানিয়ে ফেলা যায়। तुम रात लिखो हम चांद लिखेंगे, तुम जेल में डालो हम दीवार फांद लिखेंगे, तुम FIR लिखो हम तैयार लिखेंगे, तुम हमें कत्ल कर दो हम बन के भूत लिखेंगे, तुम्हारे कत्ल के सारे सबूत लिखेंगे, तुम्हारे कत्ल के सारे सबूत लिखेंगे, और तुम अदालतों से बैठकर चुटकुले लिखो, हम सड़कों दीवारों पे इंसाफ लिखेंगे, बहरे भी सुन ले इतनी जोर से बोलेंगे, अंधे भी पढ़ ले इतना साफ लिखेंगे, तुम काला कमल लिखो हम लाल गुलाब लिखेंगे, तुम जमीन पे जुल्म लिख दो आसमान पे इनकलाब लिखा जाएगा। কর্পোরেটদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অঙ্গ হিসেবে বিদ্যুৎ, ডিজেল, নানা রকম ছাড়ছুট দিয়েও চাষের কাজে বিদ্যুৎ, ডিজেলের ব্যবহার ধীরে ধীরে একরকম অনিবার্য করে তুলেছে এই সিস্টেম। ডিজেলের থেকে মালামাল হওয়ার পর এবার এই বিদ্যুতের থেকেও তো ওদের মুনাফা লুটতেই হবে। এই জন্যই না ওদের ভৃত্যসম আষ্টে পিষ্টে বাঁধা আমাদের স্বাধীন শাসকদের দিয়ে এতদিন চারা ফেলেছে। পুরনো অবস্থায় ফেরার কোনো রাস্তা ওরা ইচ্ছে করেই খোলা রাখেনি। ফলে কর্পোরেটরা লুটতেই থাকবে আর লুটতেই থাকবে। শাসক শোষকদের এত সব কারিগরি সত্ত্বেও সমাজে কিছু ঘটনা কিন্তু ওদের চাহিদা ইচ্ছা অনিচ্ছাকে তোয়াক্কা না করেই ঘটে চলে। দিল্লির সিংঘু বর্ডারে চাষিদের বিক্ষোভের জায়গাগুলো ঘুরে দেখলেই দেখা যাবে অনেক অনেক উচ্চশিক্ষিত চাষিও আজ ভারতে আছে। আর শিক্ষা কখনোই শুধুমাত্র তাবেদার কলমচি তৈরি করে না, শিক্ষা যে কোনো ঘটনার কারণ বিশ্লেষণ করতেও শেখায়, পৃথিবীর খবরাখবর রাখতে শেখায়। তাই একদিকে কৃষকের জীবনের অভিজ্ঞতা আর অন্যদিকে শিক্ষা, ইন্টারনেটের ব্যবহারে দেশে দেশে সাম্রাজ্যবাদী কৃষি নীতি কীভাবে লাগু হয়েছে, তার ফলাফল কি দাঁড়িয়েছে, সেগুলো আজ আর কৃষকদের কাছে অজানা নয়। ভারতের
শতাধিক বছরের কৃষক আন্দোলনের অভিজ্ঞতাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আজ কৃষকদের ভালো মতোই জানা আছে। এই জন্যই নতুন কৃষি আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পাঞ্জাবের কৃষকেরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে শুরু করে। সম্পন্ন কৃষক থেকে ক্ষেত মজুর সবাই নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব একপাশে সরিয়ে রেখে এক সুরে এই আইনকে কার্যকরী করতে না দিতে, একে বাতিল করতে বিশাল আন্দোলনের প্রস্তুতি শুরু করে। গ্রামে গ্রামে ছেলেমেয়েরা এই আইনের উদ্দেশ্য, লক্ষ্য, ফলাফল নিয়ে প্রচার ও দীর্ঘমেয়াদী আন্দোলন চালানোর জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ করতে থাকে। ধীরে ধীরে আন্দোলন পাঞ্জাবের গ্রাম থেকে একসময় সরাসরি রাজধানী দিল্লিতে এসে পৌঁছায়। সব প্রতিকূলতা অতিক্রম করে, বিভেদ সৃষ্টি করা শাসকদের সকল ছলাকলা ব্যর্থ করে আন্দোলন 1 বছর ধরে এগিয়েই চলেছে। Sanua kiran sa kalirata ehi saver di pukar वापस जाओ 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 जागी अवामुन खैर मनाओ सब दिए ही हुंकार वापस जाओ। এই আন্দোলনেরই পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল 27শে সেপ্টেম্বরের ভারত বন্ধ। তাদের দাবিগুলো খুব স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই। নতুন কৃষি আইন বাতিল করতে হবে, কর্পোরেটদের চুক্তি চাষ বাতিল করতে হবে, আলু, পেঁয়াজ, ডাল, তেল ইত্যাদিকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতা থেকে বাদ দেওয়া চলবে না, নতুন বিদ্যুৎ নীতি বাতিল করতে হবে, সরকারকে সকল কৃষিজ পণ্যের বাস্তবসম্মত ন্যূনতম মূল্য নির্ধারণ করে অন্তত সেই মূল্যে কৃষকেরা যাতে সকল ফসল বিক্রি করতে পারে তার সুবন্দোবস্ত ও নিশ্চিত ব্যবস্থা করতে হবে। কৃষকেরা সকল শ্রমজীবী মানুষকেই তাদের আন্দোলনের সমর্থনে আনতে সক্ষম হয়েছে। সেই সার্বিক ঐক্যই আবারও প্রতিফলিত হতে চলেছে 27শে সেপ্টেম্বরের ভারত বন্ধে। আমরা কৃষকদের সঙ্গে গলা মিলিয়ে যে কথা জোর দিয়ে বলতে চাই তা হলো, কৃষকদের এই অভূতপূর্ব চলমান আন্দোলন শুধুমাত্র কৃষকদের স্বার্থ রক্ষা করবে না, এই আন্দোলন দেশের সকল শ্রমজীবী মানুষকে সার্বিক ধ্বংসের থেকে বাঁচানোর আন্দোলন। এই আন্দোলন ব্যর্থ হওয়ার অর্থ কৃষকরা কোনো রকমে বেঁচে থাকার বেশি কিছু পাবে না। শহুরে মানুষদের চোখের সামনে সবকিছু থাকলেও কেনার সামর্থ্য থাকবে না। সবাই কোনো রকমে বেঁচে থাকবে, কলকারখানার উৎপাদিত সামগ্রী কিনবার লোক পাওয়া যাবে না, বাজারে সবজি বিক্রির লোক কমতে থাকবে, আলু, পেঁয়াজ, কফি, ডাল, তেল সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে উঠবে, কয়লা, কাঠ, ঘুঁটে, গুল সব উঠে গিয়ে রান্নাঘর ঝকঝকে তকতকে হয়ে এখন যেমনই গ্যাসের কোনো অভাব না থাকলেও গ্যাস ফুরিয়েছে শুনলে গায়ে জ্বর আসে, তখন সেরকম ডাল ফুরিয়েছে, তেল ফুরিয়েছে, এমনকি আলু আনতে বললেও ভাববেন এত আলু যে কেন লাগে। স্কুল পরীক্ষা দেওয়ার সময় যেমন বুকে ধুকুর ফুকুর করত, এখন বাজার যাওয়ার সময় রোজ সেরকম হবে। এখন সেরকম মিনিমাম একটা তরকারি রান্নার মতো কিছু খুঁজে পেতে ব্যাগে ভরে তারপর দেখতে হবে জিভকে সন্তুষ্ট করার মতো কিছু কেনবার পয়সার পকেটে আছে কিনা। রোজই বাজার থেকে ফেরার সময় মনে হবে এই যা, ওটা তো নেওয়া হলো না, পয়সা খতম হয়ে গেছে। আচ্ছা, আজকের দিনটা ম্যানেজ করে নিতে বলতে হবে। সকালে বাজার যাওয়ার ভয় ঘুম ভাঙতে চাইবে না। কাজ থেকে ফেরার সময় দোকান থেকে অমুকটা কিনতে হবে ভেবে বাড়ির পথে পা বাড়াতে ইচ্ছে হবে না। জীবন বিভীষিকাময় হয়ে উঠবে। তাই নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, ছেলেমেয়েদের চাকরির সুযোগ বাঁচিয়ে রাখার স্বার্থে, কৃষকদের স্বার্থে আর একই সঙ্গে দেশের সব সম্পদ বিক্রি হয়ে যাওয়া আটকাতে 27 তারিখের ভারত বন্ধ সফল করতে সবাইকে এগিয়ে আসতেই হবে। কর্পোরেটদের আজ্ঞাবাহী ভৃত্যসম দেশদ্রোহী শাসকদেরকে ক্ষমতার থেকে উচ্ছেদ করতে হবে। এগুলো আজ আর আমাদের ইচ্ছে বা অনিচ্ছা নয়, এটা আজ অনিবার্যতা বশতই করতে হবে। সকল দেশবাসী এবং কৃষকদের কাছে আমাদের আবেদন, এবার নতুন কৃষি আইন, শ্রম কোড, নতুন শিক্ষানীতি, নতুন নাগরিকত্ব আইন সব বাতিলের লড়াইকে এক সূত্রে গাঁথতে হবে। সবগুলোই সকলের স্বার্থে বাতিল করতে হবে।
27শে সেপ্টেম্বর এই সার্বিক ঐক্যের প্রারম্ভ বিন্দু হোক। সবাইকে ভাবতে হবে, সকলে আমরা সকলের তরে। সবাই মিলে আওয়াজ ওঠাতে হবে, নতুন কৃষি আইন বাতিল করো। বজ্রকণ্ঠে বলতে হবে, শ্রম কোড বাতিল করো। লক্ষ কিশোর কিশোরীর কণ্ঠে স্লোগান উঠতে হবে, নতুন শিক্ষানীতি বাতিল করো। সমুদ্র হিমাচল গর্জন করে উঠুক, এনপিআর, সিএ, এনআরসি বাতিল করতে হবে। কাশ্মীর থেকে কোকরাঝাড়ে 27 তারিখ আওয়াজ উঠুক, আজ হরতাল, আজ চাকা বন্ধ। দেশ বাঁচাতে আজ মিলিয়েছি হাত, প্রাণ যদি যায় এভাবেই যাক। মরার আগে ভয় ভয় রোজ মরব না, মরার থেকেও খারাপভাবে বাঁচব না। ধর্ম, বর্ণ, জাতি, ভাষার ভেদ মানব না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে দেব না। প্রত্যেক গ্রামে কৃষকরা আওয়াজ তুলুক, 27শে সেপ্টেম্বর ভারত বন্ধ। সব কল কারখানা হাঁক পাড়ুক, 27শে সেপ্টেম্বর ভারত বন্ধ। দেশ জুড়ে ছাত্রছাত্রীরা হই হই করে মিছিল করুক, 27শে সেপ্টেম্বর ভারত বন্ধ। 27শে সেপ্টেম্বর হোক এক নতুন শুরুর দিন। 27শে সেপ্টেম্বর শুরু হোক নিজের নিজের ছন্দে বয়ে চলা সব আন্দোলনের নদীগুলো জনসমুদ্রে মিলিত হওয়ার দিন। 27শে সেপ্টেম্বর হয়ে উঠুক আগামীর ইতিহাসে বাঁক ঘোরানোর সবচেয়ে উল্লেখযোগ্য দিন। 27শে সেপ্টেম্বর শত কোটি মানুষের একসাথে পথে নামার দিন। 17 खून शहीदों का इनकलाब लाएगा, जालिमों को धूल चटाए, आओ मिलके मुल्क बनाए। আপনারা অনুষ্ঠান দেখলেন। গত কয়েকদিন ধরে সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াতে একটা খবর নজর কেড়েছে। আসামের দরং জেলার সিপাঝাড়ে একটা শিব মন্দির তৈরির অছিলায় গত 50 বছরেরও বেশি সময় ধরে বসবাসরত বাঙালিদেরকে উচ্ছেদ করা হয়েছে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন শীর্ণকায় মানুষ, যার হাতে অস্ত্র বলতে একটা লিকলিকে লাঠি, তাকে ঘিরে ধরে অসংখ্য উন্মত্ত পুলিশ গুলি করে পিটিয়ে তাকে মারছে এবং তার মৃতদেহের ওপরে উঠে তীব্র উল্লাসে নাচছে একজন পুলিশের ফটোগ্রাফার। এই বিকৃত, উন্মত্ত, অশ্লীল দৃশ্য সারা দেশ সহ সারা পৃথিবী দেখেছে। সারা পৃথিবী তো ছি করেছেই। এবং এই ভয়ঙ্কর ঘটনার জন্য গত 25শে সেপ্টেম্বর কলকাতার আসাম ভবনের সামনে নো এনআরসি মুভমেন্ট সহ আরও অসংখ্য গণসংগঠন এক তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই বিক্ষোভ সমাবেশের কিছু টুকরো আমরা এবার আপনাদের দেখাবো, আর তার সঙ্গে আমরা শোনাবো জনগণ মনর একটি গান, প্রতিবাদী গান। এই গানটির শেষে আমরা আজ আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। এর পরের সপ্তাহে আবার ঠিক একই সময়ে আপনাদের সকলের সঙ্গে আমাদের আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চলে আসো এখানে, চলে আসো। La 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 রাজপথে শামিয়ানা দাও যত পরোয়ানা, রাজপথে শামিয়ানা দাও যত পরোয়ানা, যুঝে নেব বুঝে নেব আমরা হারতে জানি না, যুঝে নেব বুঝে নেব আমরা হারতে জানি না। কৃষি আইন মানি না, শ্রম কোড মানি না, কৃষি আইন মানি না, শ্রম কোড মানি না, নাগরিকতা কাড়ার কানুন মানছি না
ছাড়বো না। শুনে রাখ শুনে রাখ শুনে রাখ সন্ধে অত্যাচারীরা নিজেদের অধিকার বুঝে নেবে এবার দেশের চাষিরা। শুনে রাখ শুনে রাখ শুনে রাখ সন্ধে অত্যাচারীরা নিজেদের অধিকার বুঝে নেবে এবার দেশের চাষিরা। চাষিদের চিৎকারে মজুরের হুঙ্কারে, চাষিদের চিৎকারে মজুরের হুঙ্কারে উৎসব হবে পথে পথে শহরে গ্রামে। উৎসব হবে পথে পথে শহরে গ্রামে। ফসলের এই উৎসবে তোমায় জবাব দিতে হবে। ফসলের এই উৎসবে তোমায় জবাব দিতে হবে। বুঝে নেব আমরা হারতে জানি না। বুঝে নেব আমরা ছাড়তে জানি না। লড়াইয়ের এই উৎসবে পথে বীজ বোনা হবে। লড়াইয়ের এই উৎসবে পথে বীজ বোনা হবে। বুঝে নেব মাচারা আমরা লড়াই ছাড়বো না। বুঝে নেব মাচারা আমরা লড়াই ছাড়বো না। বুঝে নেব মাচারা আমরা লড়াই ছাড়বো না। শুনে রাখ শুনে রাখ শুনে রাখ সন্ধে অত্যাচারীরা নিজেদের অধিকার বুঝে নেবে এবার দেশের চাষিরা। শুনে রাখ শুনে রাখ শুনে রাখ সন্ধে অত্যাচারীরা নিজেদের অধিকার বুঝে নেবে এবার দেশের চাষিরা। চাষিদের চিৎকারে মজুরের হুঙ্কারে, চাষিদের চিৎকারে মজুরের হুঙ্কারে উৎসব হবে পথে পথে শহরে গ্রামে। উৎসব হবে পথে পথে শহরে গ্রামে। উৎসব হবে পথে পথে শহরে গ্রামে। Thank